রচনার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ পরিমাণে আলুর পরোটা খেতে পছন্দ করে। শীতকালে যখন নতুন আলু বাজারে ওঠে তখন তারা আলু ছাড়া বাজারে অন্য কোনো শাকসবজি চোখে দেখতে পায় না। প্রত্যেকদিন তাদের বাড়িতে কেজি কেজি আলু কিনে নিয়ে আসা হয়। বিয়ের পরপর রচনা তার শ্বশুরবাড়ির লোককে ভালোই আলুর পরোটা বানিয়ে খাওয়ায়, কিন্তু এখন অনেক বেশি আলুর পরোটা বানাতে গিয়ে সে বিরক্ত হয়ে ওঠে। এমনই একদিন রচনা যখন রান্নাঘরে যায় তখন তার ননদ দেবস্মিতা সেখানে গিয়ে বলে, বৌদি আজকে খুব ঠান্ডা পড়েছে, তুমি একটু বেশি করে চিজ দিয়ে আলুর পরোটা বানিয়ে দাও। শীতকালে চিজ খেলে গা গরম থাকে। এতই যখন চিজ খেলে গা গরম থাকে তাহলে আমি তোমাকে হোয়াইট সস চিজ পাস্তা বানিয়ে দিচ্ছি, কিংবা চাউমিন বানিয়ে দিচ্ছি। চিজ দিয়ে পিৎজাও খেতে পারো, তা না করে তোমরা আলুর পরোটা খাবে। এখন আমি আর আলু সিদ্ধ করে মশলা তৈরি করে ময়দা মাখতে পারছি না, তার থেকে বরং একটা কাজ করো, তুমি আজকে সবার জন্য আলুর পরোটা বানাও। রচনা এই কথা বললে দেবস্মিতা খুবই বিপদে পড়ে, কারণ সে মোটেই আলুর পরোটা বানাতে চায় না। না না, আমার অনেক প্রজেক্ট বাকি আছে, এখন আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু পরোটা বানাতে পারবো না, তুমি বানিয়ে দাও না প্লিজ। আমাদের সবার খিদে পেয়েছে আর সবাই ব্রেকফাস্ট টেবিলে কিন্তু অপেক্ষা করছে। একদিন আলুর পরোটা বানালে আহামরি কিছু ক্ষতি হবে না, তুমি বানাও, আমি বরঞ্চ বাদবাকি কাজগুলো করে ফেলি। আজকে আমাকে প্রত্যেকটা ঘর ঝাড়তে হবে, আলমারি গুছাতে হবে, তাই আমার সময় নেই গো। রচনা এই বলে তার ননদের উপর রান্না বান্নার দায়িত্ব দিয়ে ঘরে চলে যায়। এবার তুমি বুঝবে কত ধানে কত চাল, কারণ আমি ভালো করেই জানি তুমি অষ্টরম্ভা। প্রত্যেকদিন আমাকে অর্ডার করিয়ে 3 বেলায় 100টা করে আলুর পরোটা বানিয়ে নেয়, কিন্তু আজকে আমি আর ফাঁসবো না। বিয়ের পরে পরে তোমাদেরকে নিজে হাতে অনেক আলুর পরোটা বানিয়ে খাইয়েছি, কিন্তু এবার আমি আর আলুর পরোটা বানাবো না। অন্যদিকে দেবস্মিতা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এবার আমি কি করব? বৌদি আমাকে আলুর পরোটা বানাতে দিয়ে পালিয়ে গেল, আমাকে এখন সবার জন্য গরম গরম আলু পরোটা বানাতে হবে। এই বলে দেবস্মিতা ময়দা মেখে আলু সিদ্ধ করে মশলা তৈরি করে, তার মধ্যে চিজ দিয়ে সবার জন্য গরম গরম আলুর পরোটা বানায়। সবাই ব্রেকফাস্ট টেবিলে আলুর পরোটা খেতে চলে আসে। রচনাও তাদের সাথে খাবার খেতে বসে পড়ে। কি ব্যাপার বৌমা, তুমি আমাদের সাথে টেবিলে বসে পড়লে যে? তুমি আলুর পরোটা বানাওনি? যাও রান্নাঘরে গিয়ে আমাদের জন্য আলুর পরোটা বানিয়ে নিয়ে এসো। না না, আজকে আমি আর আলুর পরোটা বানাইনি, কারণ আজকে আপনার মেয়ে আলুর পরোটা বানাচ্ছে। আজকে আপনারা একটু ওর হাতের আলুর পরোটা খেয়ে নিন, কারণ আমার হাতগুলো আজকে একটু রেস্ট করছে। রচনা এই কথা বলে শাশুড়ি মাকে চুপ করিয়ে দেয়। এমন সময় দেবস্মিতা রান্নাঘর থেকে সবার জন্য গরম গরম আলুর পরোটা নিয়ে আসে। সে সবাইকে একে একে আলুর পরোটা পরিবেশন করে, কিন্তু আলুর পরোটা খাওয়ার পর সবার চোখ মুখ ঝালে একেবারে লাল হয়ে ওঠে, কারণ দেবস্মিতা আলু পরোটার মধ্যে অনেক পরিমাণে ঝাল মিশিয়ে দেয়। ওরে বাবারে কি ঝাল! দেবস্মিতা, তুমি আলুর পরোটাতে এত বেশি করে ঝাল দিয়েছো কেন? উফ বাবারি বাবা, কি ঝাল লাগছে! এত ঝাল দেওয়া আলুর পরোটা খাওয়া যায় নাকি? বৌমা, তুমি কিন্তু ঠিক করোনি। আমার মেয়ে রান্না বান্না করতে পারে না, আর তুমি ওকে দিয়ে আলু পরোটা বানিয়েছো। উফ বাবা, মুখটা একেবারে ঝালে পুড়ে গেল, খুব ঝাল। বৌমা, তুমি কিন্তু এই বাড়ির বউ, তাই তুমি যেভাবে সুন্দর করে আলুর পরোটা বানাতে পারো সেভাবে আমার মেয়ে কিন্তু আলুর পরোটা বানাতে পারে না। কিন্তু তবুও তুমি আমার মেয়েকে জোর করেছো। ও যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যাবে তখনও আলুর পরোটা বানাবে, তার আগে ওকে দিয়ে রান্নাঘরের কোনো কাজ করানোর দরকার নেই। আজকে আলুর পরোটাতে এরকম ঝাল দেওয়ার জন্য কতটা ময়দা আলুর পুর নষ্ট হয়ে গেল। আমাদের ব্রেকফাস্ট খাওয়াটা একদম লাটে উঠেছে। এভাবে সবাই মিলে রচনাকে বকাবকি করে, কিন্তু এমন সময় দেবস্মিতা মনে মনে খুবই আনন্দ পায়। বৌদি, তুমি কি ভেবেছিলে আমাকে দিয়ে তুমি আলুর পরোটা বানিয়ে নেবে আর তুমি আনন্দ করে বসে বসে গরম গরম আলুর পরোটা খাবে? তা কখনোই হতে পারে না। আমি তো ইচ্ছা করে আলুর পরোটাতে বেশি করে ঝাল দিয়েছি, যাতে আমাকে কোনোদিনও আর আলুর পরোটা বানাতে না হয়। অন্যদিকে সবাই রাগ করে যে যার মতো ঘরে চলে যায়, কিন্তু দেবস্মিতা নিজের ঘরে গিয়ে মনের আনন্দে লুকিয়ে লুকিয়ে আলুর পরোটা খায়, কারণ সে কয়েকটা আলুর পরোটাতে একটুও ঝাল দেয় না। এভাবে দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায়, কিন্তু প্রত্যেকদিন রচনাকে সবার জন্য আলুর পরোটা বানাতে হয়, কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছুতেই আলুর পরোটা ছাড়া অন্য কিছুই খেতে চায় না। একদিন যখন রচনার স্বামী দেবারুণ ঘরে ল্যাপটপে বসে কাজ করে তখন
রচনা, আজকে ল্যাপটপে কাজ করতে করতে খুব হাঁপিয়ে গেছি। আমাকে একটু গরম গরম আলু পরোটা করে দেবে? পরোটার মাঝখানে সস লাগিয়ে দিয়ে রোলের মতো করে নিয়ে এসো। আর হ্যাঁ, তার সাথে গরম গরম কফিও করে দাও। এই তো একটু আগেই আলুর পরোটা খেলে, আবার আলুর পরোটা খাবে? আমি রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, আমি আর রান্নাঘরে গিয়ে তোমার জন্য পরোটা বানাতে পারবো না। প্লিজ এরকম বলো না, তুমি যা বলবে তাই করব, কিন্তু আমাকে একটু গরম গরম আলু পরোটা এনে দাও প্লিজ। দেবারুণ এরকম ভাবে বললে রচনার কিছু করার থাকে না, কিন্তু রচনাও সেই সময়ের সুযোগ নেওয়ার চেষ্টা করে। তুমি সত্যি বলছো? আমি যা বলবো তুমি তাই করবে? আরে হ্যাঁ রে বাবা, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমার এখন গরম গরম আলু পরোটা খেতে ইচ্ছে করছে। আজকে সকালবেলা গাজর, ক্যাপসিকাম, নতুন আলু সবকিছুই তো নিয়ে এসেছি, তার সাথে মাটন কিমাও নিয়ে এসেছি। ওই সব কিছু মিশিয়ে তুমি মাটন কিমা দিয়ে আলু পরোটা বানিয়ে দাও। গরম গরম কফি দিয়ে আলু পরোটা খেতে খুবই ভালো লাগবে। ঠিক আছে, তাই হবে, কিন্তু তোমাকে কালকে অফিস থেকে আসার সময় আমার জন্য দামি দামি কসমেটিক্স নিয়ে আসতে হবে। ফেভারিট মলে আমার পছন্দের কসমেটিক্স এর উপর অনেক অফার চলছে। তুমি আমার জন্য লিপস্টিক, ফাউন্ডেশন, আইলাইনার, ব্লাশ, আইশ্যাডো আরো অনেক কিছু কিনে নিয়ে আসবে, কেমন? হ্যাঁ রে বাবা, নিয়ে এসে দেবো। রচনা এই শুনে খুবই খুশি হয়, আর সে রান্নাঘরে গিয়ে তখনই তার স্বামীর জন্য গরম গরম 10টা আলুর পরোটা তৈরি করে। কিন্তু এমন সময় আলুর পরোটার গন্ধে রচনার শাশুড়িমা এবং ননদ রান্নাঘরে গিয়ে উপস্থিত হয়। কি ব্যাপার বৌমা, তুমি আলুর পরোটা বানাচ্ছ? আমাদেরকে বললে না তো? আমাদের খুব খিদে পেয়েছে, তাই তুমি আমাদের জন্য আলুর পরোটা বানিয়ে দাও। শাশুড়ি মায়ের কথা শুনে রচনার রাগ হলেও সে কথা বাড়াতে চায় না। সে আবার তার পরিবারের জন্য বেশি করে আলুর পরোটা বানায়। সবাই মিলে একসাথে বসিয়ে আনন্দ করে আলুর পরোটা খায়। অন্যদিকে দেবারুণ ঘরে কাজ করতে করতে আলুর পরোটা খেয়ে নেয়। পরের দিন সন্ধ্যাবেলার রচনা দেবারুণের অফিস থেকে ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেবারুণ একটা বড় ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে আসে। কি ব্যাপার, তুমি একটা বড় ব্যাগ নিয়ে বাড়িতে আসলে, কিন্তু ব্যাগটা কোথায় গেল? ঘরে নিয়ে আসলে না তো? তোমাকে কালকে কি বলেছিলাম তোমার মনে নেই? হ্যাঁ, ব্যাগটা বাইরে রাখা আছে, তুমি গিয়ে দেখে নাও। দেবারুণ এই কথা বললে রচনা বাইরে যায়। সে ব্যাগ খুলে দেখে যে সেখানে একটাও মেকআপ প্রোডাক্ট নেই, সেখানে শুধু ভর্তি ভর্তি নতুন আলু রাখা আছে, যা দেখে রচনা খুবই রেগে যায়। আমি সারাদিন কত আশা করে বসেছিলাম, ফালতু লোক একটা। আমি কসমেটিক্স নিয়ে আসতে বলেছি, কিন্তু তার বদলে ও কেজি কেজি আলু নিয়ে এসেছে। আমার সন্দেহ ঠিকই হয়েছিল। যখন দেখেছি ও ব্যাগ নিয়ে ঘরে আসেনি, তার মানে কোনো ঘোটালা আছে। আমার জীবনটা এই আলু আলু করে একেবারে নষ্ট করে দিল। রচনা ঘরে গিয়ে তখনই দেবারুণের সাথে খুবই ঝগড়া করতে শুরু করে দেয়। কিন্তু তখনই রচনার শাশুড়ি মা সেখানে এসে বলে, কি ব্যাপার বৌমা, আমার ছেলে সবেমাত্র অফিস থেকে ফিরে এসেছে, তুমি এখন ওর সাথে ঝগড়া করছো কেন? ওর খিদে পেয়ে গেছে, যাও রান্নাঘরে গিয়ে গরম গরম আলুর পরোটা বানিয়ে দাও। আমার ছেলে আজকে বাজার থেকে একেবারে টাটকা নতুন আলু এনেছে। এতই যখন আপনার ছেলের প্রতি আপনার দরদ, আপনি গিয়ে ওর জন্য আলুর পরোটা বানিয়ে নিয়ে আসুন। এই বাড়িতে আমার কোনো দাম নেই, তাই আমি আর কারোর জন্য কোনো কিছু করতে পারবো না। রচনা এভাবে ঝগড়া করলে তনিমা দেবী তাকে খুব বকা দেয়। তাই রচনা আবার বাধ্য হয়ে রান্নাঘরে গিয়ে সবার জন্য আলুর পরোটা বানায়। কিন্তু সে ভালো করে আলুর পরোটা বানালেও তার শাশুড়ি মা, শ্বশুর মশাই, ননদ প্রত্যেকেই সেই আলুর পরোটাতে কোনো না কোনো খুঁত ধরে। তাই রচনা খুবই বিরক্ত হয়ে ওঠে। দেখতে দেখতে এভাবে আরো কয়েকদিন কেটে যায়। রচনা যখন তার শাশুড়ি মাকে গিয়ে আলু শেষ হয়ে যাওয়ার কথা বলে, তখন তনিমা দেবী তার বৌমাকে বাজার থেকে আলু নিয়ে আসার কথা বলে। এখন আবার আমাকে বাজারে গিয়ে আলু নিয়ে আসতে হবে? আমি আর বাজারে যেতে পারছি না। লালি কাকিমা বাড়ির বাগানে আলু চাষ করে, তাই আমি কাকিমার বাড়ি থেকে আলু পরোটা নিয়ে এসে পরোটা তৈরি করে দেব। এই বলে রচনা তার শ্বশুর বাড়ির লোকেদের কিছু না জানিয়ে লালি দেবীর বাড়িতে আলু নিতে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, তোমার যত ইচ্ছা তুমি আলু নিতে পারো, বাগানে অনেক আলু হয়েছে, কোনো ব্যাপার নয়। এই শুনে রচনা তখনই লালি দেবীর বাগান থেকে বেশি বেশি করে আলু নিয়ে বাড়িতে ফিরে আসে। সবার জন্য সে গরম গরম আলুর পরোটা বানিয়ে সবাইকে পরিবেশন করে। কিন্তু অন্যদিকে লালি দেবী পাড়ার মহিলাদেরকে ফোন করে বিষয়টা রটিয়ে দেয়, কারণ লালি দেবী খুবই পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসে। ওই তনিমা ওর বৌমাকে আমার বাড়িতে আলু নিয়ে আসতে পাঠিয়েছিল। আমার বাগান থেকে ওর বৌমা ভর্তি ভর্তি আলু নিয়ে গেল, কিন্তু কোনো টাকা দেয়নি। আসলে কি বলতো, তনিমার স্বভাবটাই এরকম, লোকের বাড়ি থেকে চেয়ে খাওয়া স্বভাব। নিজেরা আলুর পরোটা খাবি ভালো, কিন্তু টাকা দিয়ে আলু কিনতে পারবি না, এমন দুর্দশা। কি ভিখারি কিপটে বাবারে বাবা।
এভাবে লালি দেবী পুরো পাড়ায় তনিমা দেবীর নামে বদনাম রটিয়ে দেয়। তনিমা দেবী যখন কয়েকদিন পর বিষয়টা জানতে পারে তখন সে তার বৌমার উপর ভীষণই রেগে যায়। তাই সে তার বৌমাকে কথা শোনাতে শুরু করে দেয়। তুমি আমাকে না বলে ওই বদমাইশ লালির বাগান থেকে আলু নিয়ে এসেছো। আমি যদি জানতাম তাহলে আমি আলুর পরোটা মোটেই খেতাম না। ও আমাকে এমনিতেই সহ্য করতে পারে না, আর এখন পাড়ায় আমার নামে বদনাম রটিয়েছে যে আমি নাকি কিপটা ভিখারি, লোকের বাড়ি থেকে আমি চেয়ে চেয়ে খাবার খাই। হ্যাঁ, ঠিকই বলেছে। আপনাদের যখন এতই আলুর পরোটা খেতে ভালো লাগে তাহলে নিজে বাজারে গিয়ে আলু কিনে নিয়ে আসেন না কেন? আমি সারাদিন বাড়ির অনেক কাজ করি, তবুও আমাকে বাজারে পাঠাতে আপনার লজ্জা করে না? আমি বাজারে গিয়ে আলু কিনে নিয়ে আসতে পারবো না, তাই আমি ওনার বাড়ি থেকে গিয়ে আলু নিয়ে এসেছি। আমি যা করেছি বেশ করেছি। রচনা এই কথা বলে তার শাশুড়ি মাকে চুপ করিয়ে দেয়। কিন্তু এবার তনিমা দেবী ও তার পরিবার খুবই লজ্জায় পড়ে। তাই তারা আলুর পরোটা খাওয়ার আগে এবার 10 বার চিন্তা ভাবনা করে। তাই রচনাকে আর শ্বশুরবাড়ির লোকেদের জন্য প্রত্যেকদিন বেশি বেশি করে আলুর পরোটা বানাতে হয় না। সঙ্গীতা দেবী এবং মনোহর বাবুর 3 ছেলে এবং 1 মেয়ে ছিল। তাদের 2 ছেলের মধ্যে বড় ছেলে আবির এবং রাজা বিবাহিত ছিল। তাদের ছোট ছেলে বাবলু এবং একমাত্র মেয়ে টুম্পা কলেজে পড়তো। বড় ছেলে আবিরের বউয়ের নাম হলো পিয়ালি। আবির ও পিয়ালির 4 বছর আগে বিয়ে হয়েছিল এবং তাদের একটি মেয়েও ছিল। মেজ ছেলে রাজার মনিকার সঙ্গে মাত্র 3 মাস আগে বিয়ে হয়েছে। তারা সবাই একই সঙ্গে একই বাড়িতে থাকতো, অর্থাৎ তাদের পরিবার যৌথ পরিবার বা জয়েন্ট ফ্যামিলি ছিল। তাদের পরিবারের মুখ্য সদস্য ছিল সঙ্গীতা দেবী এবং মনোহর বাবু। তাদের দুজনের কথা বাড়ির সকল সদস্য মেনে চলত। যেদিন থেকে মেজ বৌমা বাড়িতে এসেছে আমার ছেলে রাজা তো আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে। সব সময় শুধু বউয়ের সঙ্গে ব্যস্ত থাকে, একবারও আমাদের দিকে ফিরেও তাকায় না। কখন যে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয় আর বউয়ের সঙ্গে অফিসে বেরিয়ে যায়, আবার রাতে ফিরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। একবারও কি বাবা মায়ের কথা মনে পড়ে না? সেটাই তো গিন্নি, এই বাড়িতে একই পরিবারে থাকার পরও ছেলেটা বাবা মায়ের সঙ্গে দুটো কথা বলতে আসে না। আমাদের কি ইচ্ছা করে না ছেলেটার সঙ্গে একটু বসে গল্প করি? কিন্তু আমাদের বড় ছেলেটা তো এরকম না। ছোট ছেলেটা যে এরকম বউ পাগলা বেরোবে কি করেই বা জানবে বলো তো? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। এখন তো দরকারি মেজদাকে ফোন করলে মেজদা কখনো ফোনই তোলে না। বিয়ের আগে অফিসে যাওয়ার সময় আমাকে কলেজে ছেড়ে দিয়ে আসতো, আর এখন তো মেজ বৌদি আসতেই নিজের বোনকেও ভুলে গেছে। আমার তো মনে হচ্ছে মেজ বৌমা নিশ্চয়ই রাজার কানে বিষ ঢেলেছে। নিশ্চয়ই বলেছে তোমার ফ্যামিলির সঙ্গে বেশি যোগাযোগ রাখবে না। তাদের কথা শুনে বাড়ির বড় বৌমা পিয়ালি বলে, আমি তো ওই মেয়েকে প্রথম দিন দেখেই বুঝে গিয়েছিলাম ওই মেয়ে জয়েন্ট ফ্যামিলিতে থাকার মেয়ে না। কেমন যেন একগুঁয়ে টাইপ, সব সময় একা একা থাকতে চায়। কখনো মুখ খুলে দুটো ভালো করে কথাও বলে না। সকালে উঠে কোনো রকমে দুটো থালা বাসন মাজে, দুটো রুটি বানায়, তারপর বরের সঙ্গে বেরিয়ে যায়। জানি না অফিসে গিয়ে কি যে করে বেড়ায়। সারাদিন তো বাড়িতে আমিই থাকি। আমার জায়গায় থাকলে বুঝতে পারতো সংসার কাকে বলে। হ্যাঁ বড় বৌমা, আমরা তো তোমার মতোই আর একজনকে চেয়েছিলাম, কিন্তু কি করব বলো? রাজা তো নিজের পছন্দের মেয়েকে তুলে নিয়ে এসেছে। জানি না ওই মেয়ে আমার ছেলেটাকে নিয়ে কি করবে। আমার তো মনে হচ্ছে আমার ছেলেকে নিশ্চয়ই আমাদের থেকে দূরে নিয়ে চলে যাবে। তখন সেখানে বড় ছেলে এসে বলে, কিছু করার নেই মা, তোমার ছোট ছেলে বউ পাগলা। ও বউয়ের কথাই উঠছে, বউয়ের কথাই বসছে। আমাকে দেখেছো তো, 4 বছর বিয়ে হলো, কোনোদিনও বউয়ের কথাই উঠেছি বসেছি? কারণ আমার কাছে আমার ফ্যামিলির সব সদস্য সমান। বোন, তুই চিন্তা করছিস কেন? রাজা তোকে কলেজে ছেড়ে দিয়ে আসে না, তাতে কি হয়েছে? চল, আমি তোকে কলেজে দিয়ে আসবো। এই বলে বড় ছেলে আবির তার একমাত্র বোন টুম্পাকে নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে মেজ ছেলে রাজা এবং তার বউ মনিকা আসে। মা, আমরা বেরিয়ে গেলাম। চলো মনিকা, খুব লেট হয়ে গেল। মা, বাবা, আমরা আসি তাহলে। বাবা, আপনার খাবার টেবিলে রেখে দিয়েছি, মনে করে খেয়ে নেবেন। আর হ্যাঁ, ওষুধ খেতে ভুলবেন না যেন। বাবা, বড্ড আদিক্ষেতা দেখাচ্ছে। তুই ওষুধ খাওয়ার কথা মনে না করলে বাবা বুঝি ওষুধ না খেয়ে বসে থাকবে? এমন করছিস যেন তুই বাবা মায়ের কত কেয়ার করিস। সারাদিন বাড়িতে আমি থাকি, তাই তুই আমার মতো কেয়ার কখনোই করতে পারবি না, বুঝেছিস? শুধু শুধু নাটক করবি না একদম। বৌদি, তুমি মনিকাকে এমন করে বলছো কেন? আমার বউ কি সংসারের কোনো কাজ করে না? তুমি কি একাই কাজ করো নাকি? সকালে উঠে মনিকা সব কাজ করে, তারপর অফিসে যায়। অফিস থেকে ফিরে রাতে বাড়িতে এসেও সব কাজ করে। সকাল আর রাতে সব কাজ করে ফেললে সারাদিন আর কি বা কাজ থাকে বলো তো? ছাড়ো না,
তুমি আবার শুরু করছো কেন? আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। এই বলে মনিকা ও রাজা অফিসের জন্য বেরিয়ে যায়। দেখেছেন তো মা, আর অমনি আপনার মেজো ছেলের গায়ে ফোসকা পড়ে গেল। মা আর দেখতে হবে না কিচ্ছু, আপনার মেজো বৌমা আপনার প্রাণের টুকরো ছেলেকে হাত করে ফেলেছে। ওই ছেলে এখন বউয়ের ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে। ওকে কিছুতেই আপনি আর আগের মতো করতে পারবেন না। হ্যাঁ, আমাদেরও তো 4 বছর হলো বিয়ে হয়েছে, আমি কখনো এমন করেছি আপনার সঙ্গে? এভাবেই পিয়ালি তার শাশুড়ি মায়ের ব্রেন ওয়াশ করতে থাকে। আসলে ওই বাড়িতে মনিকাকে কেউ পছন্দ করত না, কারণ মনিকা একজন চাকুরিজীবী মেয়ে ছিল। সে রাজার সঙ্গে একই অফিসে জব করত। একই সঙ্গে কাজ করতে করতেই তাদের দুজনের আলাপ পরিচয় হয়েছিল এবং তারা লাভ ম্যারেজ করেছিল। অন্যদিকে পিয়ালি একজন হাউসওয়াইফ ছিল। সে সারাদিন বাড়িতে থাকতো। বাড়িতে অনেক কাজকর্ম থাকা সত্ত্বেও তার কাছে একটাই কাজ গুরুত্বপূর্ণ ছিল, মনিকার বিরুদ্ধে বাড়ির সকলকে উস্কানি দেওয়া। পিয়ালির কথা শুনে শুনে বাড়ির সকলেই তার মতো হয়ে যায়। তাই জন্য মনিকার অনুপস্থিতিতে তাকে নিয়ে সবসময় ফুসুর ফুসুর চলত। এভাবেই সময় কাটতে থাকে। একদিন মনিকা বাড়ির সকলকে সুখবর দেয়। মা, আপনি খুব তাড়াতাড়ি আবার নতুন করে ঠাকুমা হতে চলেছেন। আমি আজকেই জানতে পেরেছি যে আমি প্রেগনেন্ট। এই কথা শুনে বাড়ির সকলেই খুব খুশি হয় এবং সবাই মনিকার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে শুরু করে। সত্যি বৌমা, তুমি সকাল সকাল এত ভালো খবর শোনালে আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। আমার তো একটা নাতনি আছেই, যদি উপরওয়ালা একটা নাতি দেয় তাহলে তো সোনাই সোহাগা হয়ে যাবে গো। আমি আমার ছোট্ট নাতির অপেক্ষায় রইলাম। কিন্তু নাতির আশা করো না গিন্নি, নাতি হবে নাকি নাতনি সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। তাই প্রার্থনা করো নাতি হোক কিংবা নাতনি যেন স্বাস্থ্যবান হয় আর সুস্থ থাকে। এসব দেখে পিয়ালির খুবই রাগ হয়। সে মনে মনে ভাবে, ঢং দেখলে বাঁচা যায় না। কালকেই মনিকার নামে কত উল্টোপাল্টা কথা বললো, আর আজকে মনিকাকে নিয়ে সবাই মেতে উঠেছে। প্রেগনেন্ট হয়ে কি একেবারে মহৎ কাজ করে ফেলেছে গো। আমাকেও চেনে না, আমি চুপ করে বসে থাকার মেয়ে না। এভাবে পিয়ালি কিভাবে আবার মনিকার পেছনে লাগা যাবে এবং কিভাবে মনিকার বিরুদ্ধে পরিবারের সকলকে নিয়ে যাবে সেই চিন্তাই করতে থাকে। একদিন, কিরে রাজা, আমি ফোন করে যে ওষুধগুলো আনতে বলেছিলাম, ওষুধগুলো এনেছিস? মা, আমি একদম ভুলে গেছি গো। আসলে অফিস থেকে ফেরার সময় হঠাৎ করে মনিকার শরীর খুব খারাপ করেছিল, ওকে নিয়ে তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমি এখনই তোমার ওষুধগুলো এনে দিচ্ছি। বাবা, তোমার বউয়ের শরীর খারাপ করেছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পেরেছো, আর শাশুড়ি মায়ের জন্য ওষুধ কিনে আনতে পারোনি? এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমার কাছে মায়ের চেয়ে বউ অনেক বেশি প্রিয়। কি মা, ঠিক বললাম তো? বৌদি, তুমি সবসময় এরকম ঠেস মারা কথা বলো কেন বলো তো? আমি তো ওষুধ আনতে ভুলে গিয়েছিলাম, তাই আমি বললাম এখনই এনে দেবো। মনিকার অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি এবার ওকে অফিসে যেতেও বারণ করে দিয়েছি। এখন 4-5 মাসও বাড়িতেই থাকবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি সবই বুঝতে পারি। বাড়িতে থাকবে ঠিকই, কিন্তু ওর সেবা যত্ন আমি করতে পারবো না। আর হ্যাঁ, তোমাকে আর কষ্ট করে ওষুধ আনতেও যেতে হবে না। আমি তোমার বড়দাকে আগেই ফোন করে বলে দিয়েছি, তোমার বড়দা ওষুধ নিয়ে আসবে। যাও, তুমি তোমার বউকে নিয়েই ব্যস্ত থাকো। পিয়ালির কথা শুনে রাজা রেগে যায়। সে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু মনিকা তাকে বাধা দেয় এবং সেখান থেকে নিয়ে চলে যায়। দেখলেন তো মা, কেমন ভাবে আপনার মেজো বৌমা আমরা ছেলের কান ধরে নিয়ে চলে গেল। এতগুলো কথা বললাম, কোনো উত্তর দিতে পারলো না। এখনো সময় আছে মা, সময় থাকতে আপনার মেজো বৌমাকে সাহায্য করুন। না হলে যাও বা জয়েন্ট পরিবারে থাকার জন্য আপনার মেজো ছেলেকে চোখের সামনে দেখতে পাচ্ছেন, পরে কিন্তু সেটাও পারবেন না। আপনার মেজো বৌমা রাজাকে নিয়ে ফুরুত হয়ে যাবে। না না, আমি এটা মেনে নিতে পারবো না। আমি আমার ছেলেদেরকে ছাড়া কিভাবে থাকবো? আমি কিছুতেই এটা হতে দেব না। কিন্তু বৌমা, কি করলে আমার ছেলেকে আমি আবার আগের মতো ফিরে পাবো বলো তো? আমার যে মাথা কাজ করছে না। মাথা কাজ করছে না? আমি আছি তো। আপনার বড় বৌমা থাকতে আবার চিন্তা কিসের? শুনুন, কথায় আছে না, যখন সোজা আঙুলে ঘি না ওঠে তখন আঙুল বাঁকা করতে হয়। আপনার মেজো বৌমা আপনার সঙ্গে ঠিক যেটা করেছে, আপনিও ওর সঙ্গে ঠিক সেটাই করবেন। মনিকা আপনার ছেলেকে আপনার থেকে দূরে করে দিয়েছে, এবার আপনিও মনিকার সন্তানকে ওর থেকে দূরে করে দেবেন। তারপর তো বুঝবে নিজের সন্তানকে যখন কেউ কেড়ে নেয় তখন কেমন লাগে। হ্যাঁ, পিয়ালি পুরোপুরি তার শাশুড়ি মাকে বশ করে ফেলেছিল। সঙ্গীতা দেবী মনিকার বাচ্চা হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কয়েক মাস পর মনিকা একটা সুন্দর ফুটফুটে ছেলের জন্ম দেয়। হসপিটাল থেকে রাজা তার বউ এবং ছেলেকে বাড়ি নিয়ে আসে। সঙ্গীতা দেবী বলে,
দাও বৌমা, আমার নাতিকে আমার কোলে দাও। কিন্তু মা, পিন্টু তো এখন ঘুমাচ্ছে, এখন তুমি ওকে কোলে নিয়ে কি করবে? ঘুম থেকে উঠলে না হয় কোলে নেবে। হ্যাঁ, ঘুম থেকে উঠলে তো কোলে নেবই। আর এখন মন্টু ঘুমাচ্ছে, আমি সেটাও দেখতে পাচ্ছি। মন্টুকে আমার কাছে দে, মন্টু আমার কাছে ঘুমাবে। আমি মন্টুর এই ঘরে থাকারই ব্যবস্থা করেছি। এই যে দেখ, আমি তো দোলনাও কিনে এনেছি। মা, মন্টু আপনার কাছে এখন কি করে থাকবে? এখন তো মন্টু খুব ছোট, 2-1 ঘন্টা পর পর মন্টুর খিদে পায়, একে দুধ খাওয়াতে হয়। আপনার কাছে থাকলে আমি কিভাবে দুধ খাওয়াবো একে? আমি উপরে থাকবো আর মন্টু নিচে আপনার কাছে থাকবে, এটা কিভাবে হয়? কিভাবে হয় সেটা আমি জানি না, কিন্তু আমি যখন বলেছি তখন এটাই হবে। এই বাড়িতে আমি যা বলি সেটাই হয়। মন্টু আমার কাছেই থাকবে, আর মন্টুর খিদে পেলে তুমি উপর থেকে নিচে এসে দুধ খাইয়ে দিয়ে যাবে। কি হলো, মন্টুকে দে। এমন করছিস, বাচ্চাটা যেন তুই বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিস। ভুলে যাস না, তোর ছেলে এই বংশের প্রদীপ। মা, আপনি দেখছেন কি, মন্টুকে নিয়ে নিন। পিয়ালির কথা শুনে সঙ্গীতা দেবী মনিকার কোল থেকে জোর করে মন্টুকে নিয়ে নেয়। মনিকা তার রুমে চলে যায়। মন্টু কিছুক্ষণ পরপর খিদের জন্য কান্নাকাটি করলে সঙ্গীতা দেবী বারে বারে মনিকাকে ডাকত। মনিকা বারে বারে উপর থেকে নিচে এসে মন্টুকে দুধ খাইয়ে দিয়ে যেত। এরকম ভাবেই দেখতে দেখতে 2-3 মাস কেটে যায়। সঙ্গীতা দেবীর কাছে থাকতে থাকতে মন্টু অভ্যস্ত হয়ে পড়েছিল। সে এখন ফিডারে দুধ খাওয়াও শিখে গিয়েছিল। মন্টু এখন কিছুতেই মনিকার কাছে যেতে চাইতো না। মনিকার কাছে গেলেই সে খুব কান্নাকাটি করত। আসলে ছোট্ট মন্টু সঙ্গীতা দেবীকেই নিজের মা মনে করে ফেলেছিল। মন্টুকে নিজের কাছে রাখতে না পারায় মনিকা খুবই কষ্ট পেত। একদিন, বৌমা, 3 মাস হয়ে গেল, এবার তুমি অফিস জয়েন করে নাও। আগে যেরকম ভাবে জীবন কাটাচ্ছিলে, আমার ছেলেকে নিয়ে বেশ ফুর্তি করছিলে, সেরকম করতে পারো। মন্টু আমার কাছে যেমন ছিল তেমনই থাকবে। মন্টু তো এখন তোমার কাছে যেতেও চায় না। এটা কি বলছেন মা? আমি আপনার ছেলেকে নিয়ে ফুর্তি করছিলাম। আচ্ছা মা, আপনি কি চাইছেন বলুন তো? আমি এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আমি চুপ করে থাকবো না। আপনি কেন আমার ছেলেকে কেড়ে নিচ্ছেন? অনেক হয়েছে, আর নয়। আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন। আমি অফিসে যাব না, আমি আমার ছেলের সঙ্গেই থাকতে চাই। এবার বুঝেছো নিজের ছেলেকে কেউ কেড়ে নিলে কেমন লাগে? তুমি তাহলে আমার ছেলেকে কেড়ে নিয়েছো কেন? বিয়ের আগে আমার ছেলে আমাকে কত ভালোবাসতো। বিয়ের পর আমার ছেলে যে আর আমার নেই, ও তো তোমার হয়ে গেছে। মা, এটা তুমি কি বলছো? তুমি এরকম কি করে হয়ে গেলে মা? আমি আগে যেমন ছিলাম ঠিক তেমনই আছি। বিয়ের পরে ছেলে মেয়েদের মধ্যে কিছু পরিবর্তন তো আসেই। আর তাছাড়া ও তো আমার জন্য সবকিছু ছেড়ে এই বাড়িতে এসেছে। মনিকার প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে। তুমি জানো আমি বিদেশে চাকরি পেয়েছিলাম। আমি তো ভেবেছিলাম বিদেশে চলে যাব, কিন্তু মনিকা তোমাদের থেকে আমাকে আলাদা হতে দেয়নি। মনিকা চাইলেই আমরা আলাদা হয়ে যেতে পারতাম। বিয়ের পরে আমার অফিসের চাপ বেড়েছে, তাই জন্যই তো আমি তোমাদের সঙ্গে উঠতে বসতে পারি না। কিন্তু তাই বলে এটা নয় যে আমাকে মনিকা তোমাদের থেকে কেড়ে নিয়েছে। রাজা, এসব মাকে বলে কোনো লাভ নেই। ঠিক আছে মা, আপনার এটা মনে হচ্ছে তাই না যে আমি আপনার ছেলেকে কেড়ে নিয়েছি? ঠিক আছে, আপনি আপনার ছেলেকে ফিরিয়ে নিন, আর আপনি আমার ছেলেকে দিয়ে দিন। আমি রাজাকে ডিভোর্স দেব, আর তারপর আমার ছেলেকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। না না বৌমা, এমন করো না দয়া করে। আমি আমার নাতিকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার ছেলেকে নিয়ে চলে যাও, কিন্তু আমার নাতিকে তুমি নিয়ে যেও না। আমি যে একে ছাড়া থাকতে পারবো না। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বড় বৌমার জন্য আমি এসব করেছি। সব দোষ বড় বৌমার। পিয়ালি তার ভুল বুঝতে পেরে মনিকার কাছে ক্ষমা চায়। সঙ্গীতা দেবী খুব কান্নাকাটি করতে থাকে। মা, ভয় পেও না, আমরা কেউ কোথাও যাব না। আমরা সবাই একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে মিলেমিশে থাকবো, ঠিক আগে যেরকম ভাবে থাকতাম। শুধু তুমি অন্যের কথা শুনে চলা বন্ধ করে দাও, তাহলেই হবে। এভাবেই তাদের পরিবার থেকে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় এবং তারা আবার আগের মতো হাসি খুশি বসবাস করতে থাকে।